আজকে একটি ভিডিও দেব ভাবলাম। অনেকদিন পরে আজকে ভিডিও দেব একটি ফাইন্যান্সিয়াল একটি বিষয়ে। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করে যে দাদা, আমার কাছে কিছু টাকা আছে, সেই টাকাগুলো আমি কি করব? সঞ্চয়পত্র কিনবো, নাকি ব্যাংকে এফডিআর করব, নাকি শেয়ার বাজারে বিনিয়োগ করব? আমার পরিচিত অনেকেই এই ধরনের প্রশ্ন করে থাকে। আমার মনে হয় অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন যে যে আমার টাকা আমি কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে একটি ভালো মুনাফা পাবো। আসলে এখানে অনেক কিছু ফ্যাক্টর জড়িত। এখানে দেখবেন, শেয়ার বাজারে বিনিয়োগ করলে সর্বোচ্চ আমরা 20% হারে মুনাফা পেতে পারি বাৎসরিক। অনেক ক্ষেত্রে 30% হতে পারে ভালো কোম্পানি হলে। যেমন গত বছরই প্রাইম ব্যাংক শেয়ার হোল্ডারদের জন্য 30% মুনাফা ঘোষণা করেছে। এরকম ভালো ব্যাংকগুলো করে থাকে, ভালো কোম্পানিগুলো করে থাকে, সেটার হিসেব আলাদা। আবার এর বিপরীত চিত্রও আছে। কিছু কিছু ব্যাংক গত বছর লভ্যাংশ ঘোষণা করেইনি তাদের ক্লাসিফাইড লোনের কারণে। ভালো কিছু কোম্পানির শেয়ারের মূল্য কমে গেছে, একদম জিরো হয়ে গেছে, এরকম পর্যায়ে গেছে, নাই হয়ে যাওয়ার মতো অবস্থা। কিছু কোম্পানি অনেক ভালো, শেয়ারের দাম বেড়েছে। তো যাই হোক, এবার আমি শেয়ার মার্কেটের বিষয়ে আমি বলবো ভেবেচিন্তে। আপনার যদি হাতে 50 লাখ টাকা শেয়ার থাকে, নাকি ক্যাশ টাকা থাকে, বা 1 কোটি টাকা থাকে, যাই হোক, শেয়ার বাজারে আপনি প্রতি 10 লাখ টাকার জন্য 1 লাখ টাকা, আপনার হাতে যদি 10 লাখ টাকা ক্যাশ থাকে, আমি বলবো আপনি 1 লাখ টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন। তাহলে তাও একটু ভেবে চিন্তে করতে হবে। শেয়ার বাজারে যদি ভালো কোম্পানির শেয়ার পাওয়া যায় তাহলে করতে পারেন। আদারওয়াইজ যেগুলো ভালো না, যদি আপনার আর্থিক অবস্থা যদি হাতে ক্যাশ সেই রকম না থাকে, আপনি অযথা রিস্ক নিতে যাবেন না। যারা অনেক টাকার মালিক, যাদের অনেক ক্যাশ আছে, ক্যাশ টাকা আছে, তারা একটু রিস্ক নিতে পারেন। তাদের ক্ষেত্রে কথা ভিন্ন। কিন্তু যারা অল্প পয়সার মানুষ, যারা অনেকটা ব্রেক ইভেন পয়েন্টে চলেন, তারা শেয়ার মার্কেটের দিকে অল্প একটু বিনিয়োগ করবেন, তাতেই আপনার ম্যাক্সিমাম, আমার মনে হয় সেটাই ভালো হবে। এবার আসি সঞ্চয়পত্র এবং বিভিন্ন সরকারি বেসরকারি স্কিমের বিষয়ে। আমরা দেখবেন কিছুদিন আগে ব্যাংকগুলো বেশ ভালো এফডিআর রেট অফার করেছিল। অনেকেই যারা ব্যাংকের বিষয়ে খোঁজ খবর রাখেন না তেমন, তারা ডাইরেক্ট এফডিআর করে রাখেন। এফডিআরে কিন্তু আপনার যে 1 বছর মেয়াদি, 2 বছর মেয়াদি যে স্কিমগুলো আছে, সেখানে কিন্তু আপনি সরল মুনাফা পাবেন। যেমন 100 টাকা রাখলে 1000, ধরুন 1 লাখ টাকা রাখলেন, আপনি 10,000 টাকা মুনাফা পাবেন। তার থেকে আবার 10% সরকার ট্যাক্স কেটে নেবে। সুতরাং নেট মুনাফা আপনি 1 লাখ টাকায় 9,000 টাকা পাবেন। এরকম যদি আপনি 3 বছর রাখেন,
তাহলে আপনি 30,000 টাকার 27,000 টাকা মুনাফা পাবেন। কিন্তু এখানে এই এফডিআর একটি সমস্যা হলো ব্যাংকগুলো সরল মুনাফা দিয়ে থাকে, যেটা সরল সুদ। তাহলে আপনি কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে পাচ্ছেন না। একই সাথে যে সঞ্চয়পত্র 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র, 3 বছর মেয়াদি সঞ্চয়পত্র, এইসব সঞ্চয়পত্রেও সরকার সরল মুনাফা দিয়ে থাকে। এখানে কোনো যে চক্রবৃদ্ধি হারে মুনাফা সেটা দেয় না। তবে প্রশ্ন হলো, চক্রবৃদ্ধি মুনাফা ব্যাংকগুলো কোন সময় অফার করে থাকে? আপনি যদি ব্যাংকগুলোর ওয়েবসাইটগুলো দেখেন তাহলে দেখবেন চক্রবৃদ্ধি মুনাফা একটা ক্ষেত্রে শুধু করেছে, সেটা হলো ডাবল ডিপোজিট স্কিম। কিছু কিছু সরকারি ব্যাংকে 7 বছর, কিছু কিছু সরকারি ব্যাংকে 8 বছর, কিছু কিছু ব্যাংকে 14 বছর 15 বছর মেয়াদিও ডাবল ডিপোজিট স্কিম আছে। এখানে ডাবল ডিপোজিট স্কিম সরকারি ব্যাংকগুলোতে অ্যাট প্রেজেন্ট আজকের তারিখে জনতা ব্যাংকে 7 বছর আছে, রূপালী ব্যাংকে 7 বছর 9 মাস, ধরতে গেলে 8 বছরই, কৃষি ব্যাংকে 8 বছর, আপনার টাকা ডাবল হবে। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এবি ব্যাংকে 5.5 বছরে ডাবল, ওয়ান ব্যাংকে 6.5 বছরে ডাবল, মার্কেন্টাইল ব্যাংকে 6.5 বছরে ডাবল। এরকম কিছু ব্যাংকগুলোতে 6.5 বছর, ব্যাংক এশিয়াতে 7 বছরে ডাবল এবং 12 বছরে 3 গুণ। তো ডাবল ডিপোজিট স্কিমে রাখলেই আপনি শুধু চক্রবৃদ্ধি মুনাফা যেটা সেটা পাবেন। এক্ষেত্রে প্রাইভেট ব্যাংকে রাখার ক্ষেত্রেও আপনাকে একটু কৌশলী হতে হবে। ভালো প্রাইভেট ব্যাংকগুলো, পূবালী ব্যাংক 9 বছরে ডাবল ডিপোজিট রেট অফার করতেছে। 9 বছর মানে কিন্তু অনেক সময়। এক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা দরকার। আপনার হাতে অনেক টাকা আছে, আপনি সঞ্চয়পত্রেও আপনি 30 লাখ 50 লাখ টাকা পর্যন্ত কিনতে পারেন। আপনি ধরুন আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনি 50 লাখ টাকা সঞ্চয়পত্র কিনলেন, বাকি টাকাটা আপনি ডাবল ডিপোজিট স্কিমে রাখলেন, সেটা হতে পারে একটি বিকল্প। কিন্তু আপনার কাছে মাত্র 50 লাখ টাকাই আছে, আপনি কি ডাবল ডিপোজিট স্কিমে রাখবেন নাকি সঞ্চয়পত্র কিনবেন? হ্যাঁ, আপনি সঞ্চয়পত্র ডাবল ডিপোজিট স্কিমে সেক্ষেত্রে টাকাটা রাখতে পারেন, কিন্তু আপনার ইনকাম যদি ভালো না হয়, আপনি নতুন সবে জয়েন করেছেন চাকরিতে, এরকম হতে পারে, বা আপনি মাঝবয়সী কিন্তু পরিবারের খরচ অনেক বেশি, সেক্ষেত্রে আপনি কি টাকাটা ডাবল ডিপোজিট স্কিমে রাখবেন নাকি সঞ্চয়পত্রে রাখবেন? এক্ষেত্রে আপনি আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনার টাকাটা সঞ্চয়পত্রে রাখলে আপনি 3 মাস অন্তর অন্তর একটি মুনাফা পাচ্ছেন, আর ডাবল ডিপোজিট স্কিমে রাখলে ন্যূনতম আপনার ভালো ব্যাংকে রাখলে তো 7 বছর রাখতেই হবে, সেক্ষেত্রে সেখান থেকে রিটার্ন পাচ্ছেন না। আবার ইমার্জেন্সি ক্ষেত্রে অবশ্য ব্যাংকগুলো লোন দেয়, সেক্ষেত্রে লোন নেওয়া যায় ব্যাংকগুলো থেকে ওই স্কিমের বিপরীতে। তবে আপনি সেখান থেকে আসলে 7 বছর বা 8 বছর ডাবল ডিপোজিট স্কিমে রিটার্ন পাচ্ছেন না। যদি আপনার টাকার পরিমাণ অনেক বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ডাবল ডিপোজিট স্কিমে চোখ বন্ধ করে রাখতে পারেন, কিন্তু আপনার টাকার পরিমাণ যদি খুব বেশি না হয় তাহলে ডাবল ডিপোজিট স্কিমে রাখাটা খুব বেশি বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি না।
সেক্ষেত্রে সঞ্চয়পত্রে রাখলেই সবচেয়ে ভালো। যাই হোক, এই ডাবল ডিপোজিট স্কিম আবার কিন্তু ব্যাঙ্কগুলো সবসময় অফার করে না। কিছুদিন আগেও 2-3 বছর আগেও দেখবেন যে ভালো ব্যাঙ্কগুলোতে 15 বছর 14 বছরে ডাবল ডিপোজিট স্কিম ছিল। সেক্ষেত্রে মানুষ ডাবল স্কিমে কিন্তু টাকা রাখতো না। তখন কি করতো মানুষ? তখন করতো ওই ডিপিএস, যে সঞ্চয়পত্রের টাকা বা যে মান্থলি স্কিমের টাকা, ধরুন কোনো ব্যাংক 1 লাখ টাকায় 500 টাকা দিয়েছে, যে সেই টাকাটা পেয়ে সঞ্চয়পত্রে যে টাকাটা পেত সেই টাকাটা উঠে আর ডিপিএস করতো। এইভাবে অনেকেই করতো। আমি আমার ব্যাংকের কলিগদেরও দেখেছি এরকমভাবে তারা টাকা জমাতো। সেটা একটা পদ্ধতি হতে পারে চক্রবৃদ্ধি মুনাফা পাওয়ার। আদারওয়াইজ আমি মনে করি বর্তমানে যেরকম সিচুয়েশন, যদি হাতে আপনাদের অনেক টাকা থাকে, সেক্ষেত্রে আপনি ভালো ব্যাংকে, সরকারি বা বেসরকারি ভালো ব্যাংকে আপনি ডাবল ডিপোজিট করতে পারেন, ডাবল ডিপোজিট স্কিমে টাকা রাখতে পারেন। আর যদি আপনি মনে করেন একটু রিস্ক নেবেন, তাহলে বেসরকারি ব্যাংকগুলো যেগুলো আছে সেগুলোতে অল্প কিছু পরিমাণ আপনি ডাবল ডিপোজিট স্কিমে রাখতে পারেন। বাংলাদেশ ব্যাংক যেহেতু 2 লাখ টাকা পর্যন্ত বিমা সুবিধা দিয়ে থাকে, 2 লাখ বা 3 লাখ এরকম আপনি রাখতে পারেন। সেক্ষেত্রে সমস্যায় পড়ার তেমন কোনো আমি সম্ভাবনা দেখি না। আর সরকারি ব্যাংকগুলোতেও আপনারা এফডিআর যে আছে, সঞ্চয়পত্রের মতো ত্রৈমাসিক হারে সুদ প্রদান করে, মাসিক হারে সুদ প্রদান করে, এই ধরনের এফডিআরগুলোতে আপনি টাকা রাখতে পারেন। আর যেটা আমি সর্বশেষ বলবো, শেয়ার বাজারে অবশ্যই খুব ভেবেচিন্তে আর কি আপনারা বিনিয়োগ করবেন। আরেকটি হলো বন্ড, যেটি দীর্ঘমেয়াদী বন্ড, সরকারি যে বন্ড অনেক সময় ছেড়ে থাকে 20 বছর মেয়াদি, এগুলো অনেকটা নিরাপদ। ট্রেজারি বন্ড, এগুলোতে আপনারা বিনিয়োগ করতে পারেন। তবে ট্রেজারি বন্ডগুলো সরাসরি ব্যাংকে পাওয়া যায় না, থার্ড পার্টির মাধ্যমে কিনতে হয়। সেক্ষেত্রে অবশ্য থার্ড পার্টি যে কিনবেন সেগুলো তো স্বনামধন্য কোম্পানির মাধ্যমে কিনবেন। আর আপনারা সবসময় ব্যাংকগুলোর ওয়েবসাইটগুলো দেখে জেনে বুঝে বিনিয়োগ করবেন। চোখ বুঝে একজনের কথায় অন্ধবিশ্বাসে কোনো ব্যাংকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে যাবেন না। এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। কমেন্ট করবেন কোনো বিষয়ে জানার থাকলে। ধন্যবাদ।